তাকে নিয়েও হয়তো আনন্দ উল্লাস হতে পারত। নামের আগে কিংবদন্তি শব্দটা জুড়ে দেয়া যেত। অন্তত আন্তর্জাতিক ক্রিকেটের সেরাদের তালিকায় তার নামটা উচ্চারিত হতে পারত বারবার। মাত্র টেস্ট ক্যারিয়ারের সংখ্যাটা বদলে নামের পাশে থাকতে পারত কয়েকশো উইকেট। তবে এসবই শুধুমাত্র হতে পারত। বাস্তবতার মহাযুদ্ধে এই এক পা দূরত্ব মুরালি কার্তিকের জন্য হয়ে উঠেছিল এক মহাসমুদ্র। একবিংশ শতাব্দীর শুরুর দিকে বিশ্ব ক্রিকেটে আসা বিশ্বের অন্যতম সেরা বাঁহাতি স্পিনারদের একজন ছিলেন মুরালি কার্তিক। ছিলেন লুপ ও কন্ট্রোলের মাস্টার। এছাড়া তার বিখ্যাত আর্ম বল তো ছিলই। ভারতের ঘরোয়া ক্রিকেট, এমনকি কাউন্টি ক্রিকেটেও ব্যাটসম্যানদের আতঙ্কের নাম ছিলেন তিনি। তবুও তার টেস্ট ক্যারিয়ার থেমে গিয়েছে মাত্র 8 ম্যাচেই। কেননা জাতীয় দলে জায়গা পাওয়ার জন্য তাকে লড়তে হয়েছিল ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা দুই স্পিনার অনিল কুম্বলে ও হরভজন সিংয়ের সাথে। 1976 সালের 11ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন মদ্রাজ শহরে। দিল্লি জুনিয়র ক্রিকেটের মাধ্যমে তার যাত্রাটা শুরু হয়। সেই সময় ব্যাট বল দুটোই করতেন সমানতালে। মজার বিষয় হচ্ছে 15 বছর বয়সী মুরালি কার্তিক হতে চাইতেন স্যার গ্যারি সোবার্সের মতো। ফলে কার্তিকও করতেন মিডিয়াম পেস। তবে 5 ফুট 2 ইঞ্চির কার্তিককে তার কোচ পরামর্শ দিয়েছিলেন স্পিন বোলিং করতে। এরপর আর কখনো পেছনে ফিরে তাকাননি তিনি। তালিম নিয়েছেন ভারতের দুই কিংবদন্তি বিশান সিং বেদি ও মহিন্দর সিংয়ের থেকে। দিল্লি অনূর্ধ্ব 19 দলের হয়ে খেললেও অনূর্ধ্ব 19 দলের হয়ে খেলতে পারেননি, যদিও পরে দিল্লির মূল দলের হয়ে খেলেছিলেন রঞ্জি ট্রফি। দিল্লি অনূর্ধ্ব 19 দলে জায়গা না পেয়ে চলে গিয়েছিলেন রেলওয়ের হয়ে খেলতে। পরে ক্যারিয়ারের পুরো সময় রেলওয়ের হয়ে ভারতের ঘরোয়া ক্রিকেট খেলেছেন এই স্পিনার। 1994-95 মৌসুমে রেলওয়ে অনূর্ধ্ব 19 দলের হয়ে খেলেছিলেন 5টি ম্যাচ। সেখানে 14.56 গড়ে নিয়েছিলেন 24 উইকেট। পরের বছর নিয়েছিলেন আরও 38 উইকেট। ফলে সেই সময় ডাক আসে ভারতের অনূর্ধ্ব 19 দল থেকে। যুব দলের হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসেই নিয়েছিলেন 4 উইকেট। পরে দ্বিতীয় ইনিংসে নেন আরও 3 উইকেট। পরের দুটি ওয়ানডে ম্যাচেও ভারত অনূর্ধ্ব 19 দলের হয়ে নেন 3টি করে উইকেট। ফলে 1996-97 মৌসুমে রেলওয়ে মূল দলে জায়গা করে নেন এই স্পিনার। সেই মৌসুমে 19.37 গড়ে নিয়েছিলেন 16 উইকেট। এছাড়া ব্যাট হাতেও করেছিলেন 185 রান। এর মধ্যে বাংলার বিপক্ষে 74 রানের একটা ইনিংসও ছিল। এরপরের মৌসুমগুলোতেও ঘরোয়া ক্রিকেটে তার রাজত্ব চলতে থাকে। এরপর 1999-2000 মৌসুমে ভারত এ দলের হয়ে দুর্দান্ত কিছু পারফরমেন্স দেখান স্পিনার। শেষে 2000 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট দলে ডাক পান কার্তিক। নিজের অভিষেক ইনিংসে মাত্র 28 রান দিয়ে নিয়েছিলেন 2 উইকেট। তবে এরপর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে টেস্টে পেয়েছিলেন মাত্র 1 উইকেট। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে নেন 2 উইকেট। সেই সময় ভারতের নয়া অধিনায়ক সৌরভ গাঙ্গুলি আর মুরালি কার্তিকের ওপর ভরসা রাখতে পারেননি। ফলে দল থেকে বাদ পড়ে যান এই স্পিনার। ওদিকে ওয়ানডে ক্রিকেটে তার অভিষেক হয় আরও 2 বছর পরে। ওয়ানডে ক্রিকেটে বলার মতো তেমন কোনো পারফরমেন্স করতে পারেননি কার্তিক। তবে 2007 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ম্যাচে মাত্র 27 রান দিয়ে নিয়েছিলেন 6 উইকেট। সেই ম্যাচে ব্যাট করতে নেমেও 21 রানের অপরাজিত এক ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান কার্তিক। সব মিলিয়ে ভারতের হয়ে খেলা 37 ওয়ানডে ম্যাচে তার উইকেট সংখ্যাও ঠিক 37টি। ওদিকে 2004 সালে টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ম্যাচে নিয়েছিলেন মোট 7 উইকেট। মুম্বাইয়ের সেই টেস্টে প্রথম ইনিংসে 44 রান দিয়ে নেন 4 উইকেট। এরপর দ্বিতীয় ইনিংসে 32 রান দিয়ে নেন আরও 3 উইকেট। সব মিলিয়ে ভারতের হয়ে খেলা 8 টেস্টে 34.16 গড়ে নিয়েছেন 24 উইকেট। এছাড়া ভারতের হয়ে একটি টি-20 ম্যাচও খেলেছিলেন এই বাঁহাতি স্পিনার। ভারতের এই বাঁহাতি স্পিনার কাউন্টি ক্রিকেটের মোট 4টি দলের হয়ে খেলেছেন। এছাড়া তিনি ভারতের একমাত্র ক্রিকেটার যিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ টি-20 দুটোই খেলেছেন। ওদিকে ভারতের ঘরোয়া ক্রিকেটের এই মাস্টার মোট 203টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছিলেন। সেখানে 26.70 গড়ে নিয়েছিলেন 644 উইকেট। এছাড়া 194টি লিস্টে ম্যাচেও তার ঝুলিতে আছে 249 উইকেট। এতো কিছুর পরেও ভারতের জাতীয় দলে কখনো নিয়মিত হতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেটেও সেরাদের সেরা হয়ে ওঠা হয়নি মুরালি কার্তিকের। এই দোষটা যতটা না কার্তিকের, তার চেয়ে বেশি সময়ের। কেননা তার সময়ে ভারতীয় দলে ছিলেন দেশটির ইতিহাসের সেরা 2 স্পিনার। ফলে জাতীয় দলে জায়গা পাওয়াটাই তার জন্য বড় এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। তবে ক্রিকেটকে বিদায় জানানোর পর গল্ফ খেলায় মনোযোগ দেন কার্তিক।
এখন সময় কাটে ধারাভাষ্য কক্ষে।